প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব সাধারণ শেয়ারের মূলধন নিয়ে। সাধারণ শেয়ারের মূলধন। পাবলিক লিমিটেড কোম্পানির মূলধনের প্রধান উৎস হল সাধারণ শেয়ার বা ইকুইটি। সাধারণ শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক। যেহেতু এটি কোম্পানির নিজস্ব মূলধন, এই জন্য অনেকেই মনে করেন যে সাধারণ শেয়ারে কোনো মূলধন ব্যয় নেই, কিন্তু প্রকৃতপক্ষে যে কোনো বিনিয়োগকারী যখন বিনিয়োগ করে তখন একটি মুনাফার প্রত্যাশা নিয়ে বিনিয়োগ করে। তাহলে যারা বাজার থেকে সাধারণ শেয়ার ক্রয় করেন তারা একটি নির্দিষ্ট পরিমাণ লাভের প্রত্যাশা নিয়ে বিনিয়োগ করেন। তাহলে আমরা বলতে পারি যে পরিমাণ লাভের প্রত্যাশা নিয়ে সাধারণ শেয়ারের বিনিয়োগকারীগণ সাধারণ শেয়ারে বিনিয়োগ করেন, সেই পরিমাণ প্রত্যাশিত মুনাফার হার বা লভ্যাংশের হারকেই সাধারণ শেয়ার ব্যয় বলে। সাধারণ শেয়ার ব্যয় তাহলে কি দেখলাম? প্রত্যাশিত মুনাফার হার বা প্রত্যাশিত লভ্যাংশের হার। সাধারণ শেয়ারে যারা বিনিয়োগ করে তাদের মুনাফার নিশ্চয়তা থাকে না। যেমন ঋণপত্র যারা কিনেন তারা একটা নির্দিষ্ট হারে সুদ পান, অগ্রাধিকার শেয়ার যারা কিনেন তারা একটা নির্দিষ্ট হারে লভ্যাংশ পান, এটি নিশ্চিত। কিন্তু সাধারণ শেয়ারে যারা বিনিয়োগ করেন তাদের মুনাফা নিশ্চিত নয়। তাহলে এখানে ঝুঁকি বেশি। যেহেতু ঝুঁকি বেশি, সেই কারণে এটির ব্যয়ও বেশি। আমরা এবার দেখি যে সাধারণ শেয়ার মূলধন ব্যয় কিভাবে নির্ণয় করা হয়। সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে তিনটি পদ্ধতি অবলম্বন করা হয়। এক, অতীত লভ্যাংশ নীতি মডেল। দুই, লভ্যাংশ বৃদ্ধি মডেল বা স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল। তিন, মূলধন সম্পত্তি মূল্যায়ন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে সাধারণ শেয়ারের মূলধন ব্যয়
এটি নির্ণয় করার জন্য এই তিনটি মডেল ব্যবহার করা হয়। একটি হলো অতীত লভ্যাংশ নীতি মডেল, একটি হলো লভ্যাংশ বৃদ্ধি মডেল বা স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল, আর একটি হলো মূলধন সম্পত্তির মূল্যায়ন মডেল। এবার আমরা প্রথম অতীত লভ্যাংশ নীতি মডেল নিয়ে আলোচনা করব। এই মডেল অনুযায়ী বিনিয়োগকারীরা অতীতে একটি কোম্পানি হতে কি পরিমাণ লভ্যাংশ প্রদান করা হয়েছে তার উপর ভিত্তি করে মূলধন ব্যয় বের করেন। এই পদ্ধতির সূত্র হলো এই কস্ট অফ ইকুইটি D1 divided P0 into 100, যেখানে K সমান কস্ট অফ ইকুইটি সাধারণ শেয়ার মূলধন ব্যয় D1 dividend at the end of year, বছর শেষে লভ্যাংশ P0 market price of share, শেয়ারের তাহলে কি অর্থ কস্ট অফ ইকুইটি ইকুয়াল টু কস্ট অফ ইকুইটি সাধারণ শেয়ারের মূলধন ব্যয় D1 মানে ডিভিডেন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছর শেষে প্রদত্ত লভ্যাংশ বা শুধু লভ্যাংশ প্রদত্ত লভ্যাংশ এটাকে বলতে পারি আমরা প্রত্যাশিত লভ্যাংশ এবং মার্কেট প্রাইস অফ শেয়ারের বাজার মূল্য। ধরি একটি কোম্পানির লভ্যাংশের পরিমাণ 15 টাকা, কোম্পানির সাধারণ শেয়ার বাজার মূল্য 120 টাকা, তাহলে মূলধন ব্যয় কত? প্রথমে আমরা জানি কস্ট অফ ইকুইটি সমান D1 divided by P0 into 100। এখানে D1 কত? D1 15 টাকা, P0 কত? P0 হলো 120 টাকা। সুতরাং কস্ট অফ ইকুইটি ইকুয়াল 15 divided by 120 into 1000। তাহলে এটি কাটাকাটি করলে আসে 8 15 120 তাহলে 12 টাকা 50 পয়সা। তাহলে আমরা পেয়ে গেলাম সাধারণ শেয়ার মূলধন ব্যয়। লভ্যাংশ বৃদ্ধি মডেল সাধারণত সাধারণ শেয়ারের
লভ্যাংশ পরিবর্তনশীল। এই মডেলে ধরে নেওয়া হয়েছে যে লভ্যাংশ একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পাবে। তাহলে আমরা একটা সূত্র দেখি, K equal to D1 divided by P0 into 100 plus G, where K equal to cost of equity D1 expected dividend P0 equal to market price of share G equal to growth rate of dividend. তাহলে আমরা সূত্রটা আবার দেখি, কস্ট অফ ইকুইটি সমান D1 এক্সপেক্টেড ডিভিডেন্ড, D1 অর্থ এক্সপেক্টেড ডিভিডেন্ড, P0 হলো মার্কেট প্রাইস অফ শেয়ার ইন্টু 100 প্লাস জি মানে গ্রোথ রেট অফ ডিভিডেন্ড, ডিভিডেন্ডের গ্রোথ রেট। এবার আমরা একটি উদাহরণ লক্ষ্য করি। আমরা দেখি একটি কোম্পানির বর্তমান শেয়ার মূল্য 120 টাকা, প্রত্যাশিত লভ্যাংশের পরিমাণ 9 টাকা, লভ্যাংশের প্রত্যাশিত বৃদ্ধির হার 4 টাকা হলে সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত? লভ্যাংশ বৃদ্ধির হার মডেলে কস্ট অফ ইকুইটি ইকুয়াল D1 ডিভাইডেড বাই P0 ইন্টু 100 প্লাস জি। এখানে D1 ইকুয়াল 9 টাকা, P0 ইকুয়াল টু 120 টাকা এবং জি এর মান হলো 4%। সুতরাং এই মানগুলি যদি আমরা এখন বসিয়ে দিই তাহলে কি হবে? সুতরাং কস্ট অফ ইকুইটি ইকুয়াল 9 120 গুণন 100 প্লাস 4। আমরা যদি ক্যালকুলেটর করি তাহলে এইটি আসবে কত? 7.5% প্লাস 4%, তাহলে 11.5%। তাহলে সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত? 11.5% বা 50%, 11.50%, 5%, 11.5%। তাহলে আমাদের সাধারণ শেয়ার মূলধন ব্যয় হলো 11.5%। এবার আলোচনা করব মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল। এটিকে ইংরেজিতে বলা হয় CAPM, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এই মডেল অনুযায়ী সাধারণ শেয়ারের মূলধন ব্যয় কস্ট অফ ইকুইটি সমান হবে ঝুঁকি
মুক্ত আয়ের হার প্লাস ঝুঁকির প্রিমিয়াম। এই মডেল অনুযায়ী যে একজন বিনিয়োগকারী তার কস্ট অফ ইকুইটি হবে ঝুঁকিমুক্ত আয়ের হার প্লাস ঝুঁকি প্রিমিয়াম। একজন বিনিয়োগকারী সে তো এমনি ঝুঁকিমুক্ত ভাবে বিনিয়োগ করতে পারে, সরকারি বন্ড, সিকিউরিটি এগুলিতে যদি বিনিয়োগ করে তাহলে সে নিশ্চিন্ত মনে সে রিটার্ন পাবে। কিন্তু কেন সে সাধারণ শেয়ারে বিনিয়োগ করবে? সাধারণ শেয়ারে বিনিয়োগ করবে এই কারণে যে সে এর চেয়ে বেশি পরিমাণ মুনাফা প্রত্যাশা করে, এজন্য সে ঝুঁকি গ্রহণ করে। এই ঝুঁকি গ্রহণের জন্য তিনি ঝুঁকির প্রিমিয়াম পাবেন। তাহলে আমরা কি বলছি, রিস্ক ফ্রি ঝুঁকিমুক্ত আয়ের হার যেটাকে বলা হয় RF, রিটার্ন অফ রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট প্লাস ঝুঁকির প্রিমিয়ামকে প্রকাশ করা হয় বিটা RM মাইনাস RF দ্বারা। মার্কেট পোর্টফোলিও রিটার্ন কেউ বলেন মার্কেট পোর্টফোলিও রিটার্ন মাইনাস রিটার্ন অফ রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট বা সংক্ষেপে রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট রিটার্ন। তাহলে ঝুঁকিমুক্ত আয়ের হার অর্থাৎ যেখানে বিনিয়োগ করলে তার কোনো ঝুঁকি ছিল না, সেই ঝুঁকিমুক্ত বিনিয়োগ আয়ের হার এর সাথে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট যোগ বিটা সহ হোল ইন্টু RM মানে মার্কেট পোর্টফোলিও রিটার্ন মাইনাস RF রিস্ক ফ্রি রিটার্ন হোল ইন্টু, তাহলে এই মার্কেট পোর্টফোলিও রিটার্ন থেকে রিস্ক ফ্রি ইনভেস্টমেন্টের রিটার্ন যদি আমরা বাদ দিই, যে যা থাকে তার সাথে বিটা সহজে গুণ করলে আমরা ঝুঁকি প্রিমিয়াম পাই। তাহলে ঝুঁকিমুক্ত আয়ের হারের সাথে ঝুঁকি প্রিমিয়াম যোগ করলে আমরা কস্ট অফ ইকুইটি পাব। আমরা একটু উদাহরণ লক্ষ্য করি। একজন বিনিয়োগকারী একটি কোম্পানিতে বিনিয়োগ করতে চান। বর্তমানে সরকারি বন্ডের সুদের হার 7%, মার্কেট পোর্টফোলিওর আয়ের হার 16% এবং কোম্পানির জন্য প্রযোজ্য বেটা 0.8। উক্ত কোম্পানির কস্ট অফ ইকুইটি কত? তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বর্তমানে সরকারি বন্ডের সুদের হার 7%। তাহলে এই 7% যেটি হলো রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট, সরকারি বন্ডে যদি বিনিয়োগ করত। মার্কেট পোর্টফোলিও আয়ের হার 16%, তাহলে এটি হলো RM এবং কোম্পানির জন্য প্রযোজ্য বেটা এটি দেয়া আছে বেটা। তাহলে কস্ট অফ ইকুইটি, এবার আমরা যদি সূত্রটি আমরা প্রয়োগ করি তাহলে আমরা খুব সহজেই এটির রেজাল্ট পেয়ে যাব। আমরা দেখি তাহলে আমাদের কী হবে, কস্ট অফ ইকুইটি ইকুয়াল টু RF প্লাস বেটা RM মাইনাস RF ইকুয়াল টু RF হলো 7% যোগ বেটা হলো 0.8, RM 16% মাইনাস 7%, তাহলে 7% মানে 0.8
07 প্লাস 0.8 0.16 মাইনাস 8% মানে 0.7। আট নং 72 2 7 7 14 1। তাহলে আমরা কত পেলাম? 14। যদি এটাকে শতকরায় প্রকাশ করি তাহলে 14.8%। তাহলে আমাদের সাধারণ শেয়ার মূলধন